আচ্ছা, আমি জানি না যে আমাকে কেন ডাকা হয়েছে। বোধহয় সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় মানুষ আমি এখানে। এখানে তো সাইদ ভাই আছে, তার তো অনেক কাজ রয়েছে, যেটা থেকে মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, নিতে পারে। মহসিনুল হাকিম ভাই রয়েছে, যিনি আমাদের গুরু। তার অনেক অভিজ্ঞতা, কিন্তু উনি আসলে এতটা কিপটামি করেছেন, কিছুই বলেননি, একেবারে কিছু বলেননি। আমি চেয়েছিলাম যে আরো বেশি ইলাবোরেটলি বক্তব্য তিনি দেবেন। যাই হোক, শেরে বাংলা এই ফজলুল হক একদিন হচ্ছে বাজারে গিয়ে ব্যাগ নিয়ে ঘুরছেন, কিনছেন না। অনেক মাছ বিক্রেতা তাকে বলছেন যে এই মাছটি ভালো হবে। উনি কারোর কাছ থেকে নিচ্ছেন না, উনি বলছেন আমি যে মাছটি খুঁজছি সেটি এখানে নেই। একজন বিক্রেতা বললেন, আপনি কোন ধরনের মাছ চান? তিনি বললেন নদীর মাছ। শেরে বাংলা একটা ফজলুল হকের কথা ছিল এরকম যে নদীর মাছ খেলে দুরন্ত হওয়া যায়, সাহসী হওয়া যায়। কারণ নদীতে যে মাছ থাকে তারা আসলে দিগন্ত বিস্তৃত পথে ভ্রমণ করে, অনেক সার্ভাইভ করে, সাহসী হয়, সেই মাছ খেতে হবে। উনি পুকুরের মাছ খেতেন না। দেখেন, আমার খুব হৃদয় রক্তক্ষরণ হয় যখন দেখি যে জলাশয়ে হচ্ছে চায়না দুয়ারি জাল পাতা রয়েছে, আর সেখানে জলজ প্রাণী পর্যন্ত মারা যাচ্ছে, এবং কারেন্ট জাল। এই যে শ্রাবণ, তো আজকে শ্রাবণের 2 তারিখ, 2রা শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। এর মধ্যে দেখি নতুন পানিতে যে ছোট ছোট মাছ এসছে না, এগুলো সব মারা পড়ছে চায়না দুয়ারি জালে। এটি বলার একটাই কারণ, আমার মনে হয়েছে যে এই বিষয়টি আপনাদেরকে একটু জানানো দরকার। সবসময় তো প্রশাসন সব ব্যাপারে হেল্প করতে পারে না, বা সুযোগও থাকে না। আপনারা সামনে পড়লেই সেটিকে একটু প্রতিরোধ করার চেষ্টা করবেন, যতটা সহনীয় পর্যায়ে থাকে আর কি। আচ্ছা, যাই হোক, এখন মূল কথা আসি। সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এখানে যারা আছে তারা সবাই সবার জায়গায় মানে অনেক বেশি স্ট্রং। আমি জানি না আমাকে দেখেছেন ওনারা কেন, হয়তোবা একটু স্বজন প্রীতি করে, ভালোবাসার জায়গা থেকে স্বজন প্রীতি একটু বেশি হয়েছে, এই কারণে ডেকেছেন। তারপরেও আমি অনেক সৌভাগ্যবান বোধ করছি যে আপনাদের সাথে আমার দেখা হলো। দেখুন, খুব সহজ করে বলি, উদ্যোক্তাদের পাশে না কেউ থাকে না। আপনি ভালো বলেন আর মন্দ বলেন, আমি এই কটা দিনে তো অনেক ঘুরলাম, অনেক জায়গায় গেলাম। উদ্যোক্তাদের ক্ষতি করতে ছাড়া ভালো খুব কম লোকই করে। প্রথমত, উদ্যোক্তারা ভীষণ একা, এবং কেন যেন মনে হয় যে পৃথিবীতে এমন বড় পাপে তারা মানে লিপ্ত, যেটি বলার অপেক্ষা রাখে না। দেখুন, সব ব্যাপারে তাদের বাধা বাধা বাধা। এই বাধাটা আপনারা প্রতিনিয়ত অতিক্রম করছেন, আর করছেন বলে এখানে এসেছেন। আমার প্রথম আপনাদের কাছে জিজ্ঞাসা, আসলে কি আলোচনা অনুষ্ঠান শুনে কোনো লাভ হয়? আমার কিন্তু মনে হয় না। এরকম কত সেমিনার আপনি করবেন, আমার মনে হয় না খুব একটা লাভ হয় তাতে। সাহিব ভাই, বিসমিল্লাহ একদর ভাই কিন্তু তার মতো করে বলেছে, কিন্তু সে বলেনি কি করে সাহিব ভাই হয়ে উঠলেন, গরু পালতে গিয়ে কি কি প্রবলেম হয়েছে, সেগুলো সলিউশন কি, মুরগি পালন করতে কি কি হয়েছে, তারপর এই যে অনেক ডিম হয় তার খামারে, সেটি কিভাবে হয়, এত কিছু বলেননি। ভাই খুব সুন্দর করে একটা র্যাপিং করা একটা গিফটের মতো আপনাদের হাতে ধরে দিয়ে চলে গেল। আমরা চেয়েছিলাম যে উনি আরো বেশি ল্যাবরেটরি বলবেন, যে আসলে ওনার স্ট্রাগলটা কোথায় কোথায় ছিল, ক্রাইসিস কোথায় কোথায় ছিল, সেগুলো কিভাবে তিনি ওভারকাম করেছেন। আপনারা যারা যাই করছেন, আপনাদেরকে ভেঙে পড়তে হবে, কারণ আপনার পাশের মানুষ, কাছের মানুষ, আত্মীয় পরিবারের মানুষ, তারা ভেঙে ফেলার জন্যই অপেক্ষা করে। তারা আপনাকে সারাদিন বোঝাবে, এইসব করে কোনো লাভ হয় না। কি বা হয়? এই জায়গা থেকেই আপনি কিন্তু ডিপ্রেশনে যাবেন। ভয়ের জায়গাটা হচ্ছে এইটাই। আপনি হতাশ হবেন, ভেঙে পড়বেন, অনেক বেশি ডিপ্রেসড হবেন। এইটা কাটিয়ে উঠবেন কিভাবে? এইটা কাটিয়ে উঠতে হলে আজকে যাদের সাথে আপনার দেখা হচ্ছে, সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখা চায়। কিন্তু সেটা কি হবে? এটা কি আদৌ সম্ভব? যদি তা না হয়, তাহলে আপনি কিন্তু আজকে থেকে কিছুই পেলেন না। আজকে যে এত কষ্ট করে ঢাকাতে আসলেন, এবং এটা বৃষ্টি স্নাত দিন, দুপুরের পরে ঘুমালে তো ভালোই হতো। অনেকেই দেখলাম চেয়ারে এত দারুণ করে ঘুমাচ্ছে, আমার লোভ হচ্ছিল। ভালো ঘুমানো দেখলে লোভ হয়, ঘুম তো আর যেন কোনো ব্যাপার নয়। দেখুন, আপনি আপনার পাশে বসে আছে চন্দন দা, তার কাছে তো সবকিছু ভুলে দেবে না, কারণ সে তো ঝিনুকের মধ্যে লুকানো মুক্তার মতো। ঝিনুকের বুকের মধ্যে মুক্তা থাকে, কিন্তু ঝিনুক কিন্তু প্রদর্শন করে না, অহংকার করে না। সে সমুদ্রের তলতে সে নিশ্চুপ পড়ে রয়। রবীন্দ্রনাথের একটা উক্তি মনে পড়ছে, তুমি তো ঝিনুকের মতো নিশ্চুপ নহে, বুকের মধ্যে মহামূল্যবান মুক্তা রেখে সমুদ্রের তলদেশে নীরব পড়ে রও। এখন তাকে খোঁচাইতে হবে আপনার।
বলতে হবে দাদা আমি তো আসলে এটা করতে চাই, আপনার হাতে কি সুযোগ আছে? ওনার অফিসে যাওয়ার পর আমি তো আই বিকেম ওয়ার্ডলেস। মানে আপনি বিশ্বাস করবেন না, এই মানুষ এত কিছু ভাবছে এবং এত দূর করছে, এত বড় বড় জায়গায় তার হাত, কল্পনা করতে পারবেন না। এখন দেখেন, এই সমুদ্রগুলোকে আপনার ধরতে হবে। জল যদি নিয়ে আসতেই হয়, পুকুর থেকে কেন আনবেন? সমুদ্রের কাছে যাবেন, যেখান থেকে এক বালতি জল নিলে কমবে না। পুকুরের কাছে গেলে তো কমবে, পুকুর তো দিতে চাইবে না, বলবে কি না ভাই আমারই তো অল্প। সমুদ্র তো আপনাকে অনেক জল দিবে। এখন এই চন্দনটাকে আপনার ধরতে হবে, বলতে হবে যে ভাই আমি কি করব, আমি অত কিছু বুঝি না, আমাকে আপনার এই হেল্পটা করতেই হবে। দেখেন আসলে এত বেশি আগ্রহ নিয়ে চাইলে নিশ্চিত স্রষ্টাও তাকে তা পাইয়ে দেয়। খুব সহজ কথা, আপনার যেটা নিয়ে পাগলামি আপনি সেটাই ভালো করবেন। আপনি আজকের দিনটি লিখে রাখেন, আপনার যেটা নিয়ে ম্যাডনেস আপনি সেটাতেই বড় হবেন। আমার বাবা তো আমাকে ল পড়িয়েছিল, আমাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো, আমাকে ব্যাংকের ম্যানেজারিতে পাঠানো হলো, আমি কোনো কিছুই পারলাম না, হলো না। কিন্তু আমার যেটা ম্যাডনেস, আমার যেটা পাগল করে তুলতো, আমি সেটা করে বেড়াচ্ছি এবং আমি সেটা ছাড়া অন্য কিছুই করি না। আর যত সুযোগ আছে সব কিছুকে আমি অ্যাভয়েড করছি প্রত্যেক দিন। আমি তাহলে কেন এটা করছি? কারণ আমার কাছে মনে হয়েছে আমার চর্চাটা হচ্ছে কথা বলা, আমার চর্চাটা শিল্প সাহিত্য নিয়ে, আমি ওটাতেই থাকতে চাই। আপনি যেটা করছেন সারা পৃথিবী আপনাকে ত্যাগ করে দিক, আপনার তো কিছু যায় আসে না। আরে বাবা, দিন শেষে তো আপনি তো আপনারই, আপনি নিজে যদি ভালো থাকতে পারেন, পৃথিবীর এত লোকের তো হিসেব কষার দরকার নেই। সমস্ত আকাশটা তো আপনার মাথার উপর দিন আপনি ঘোরেন না। সো এত লোক আপনাকে ভালোবাসতেই হবে কেন? দুই একটা লোক ভালোবাসলে ভালো, না বাসলে না। বাট আপনি আপনার জায়গা থেকে সরে যেন না। দেখুন একটা ঈদের দিন সবাই হচ্ছে দারুণ ভাবে মজা করতেছে, ঘুরছে, কিন্তু সজল ভাই তার বাগানের মধ্যে সে ঢুকছে, সে গাছের সাথে কথা বলছে, পেয়ারাগুলো দেখছে, তারপর তার হচ্ছে মালটাগুলো দেখছে, মালটাগুলো ছুঁয়ে দেখছে, আমগুলো দেখছে, 12 মাসে আম গাছটার কি অবস্থা সেটা দেখছে, এটা দেখছে, এই বাগানে সেই বাগানে। আচ্ছা এবার আপনি বলুন তো, কেন ওই লোকটা মহান আল্লাহর অনুগ্রহ বেশি পাবে না? আল্লাহর কাছে কি কেউ কি পাপি? আল্লাহর কাছে তার সমস্ত বান্দাদের সমান গুরুত্ব রয়েছে। আপনি ঈদের দিন নতুন পোশাক পরে ঘুরছেন, বাট আপনি একটা উদ্যোক্তা, আপনার একটা কৃষি প্রজেক্ট আছে, আপনার অনেক কিছু আছে। আপনি ভাবছেন আজকে ঈদের দিন, আজকে তো ব্যাপার না। তো আপনি একটু পরে জানালার পর্দা সরে দেখলেন ঝুম বৃষ্টি, থাক আজকে দরকার নেই। দেখলেন প্রচন্ড রোদ, ও এত রোদ, বিকালে যাবো। বিকেলে একটা বন্ধু আসছে, তার সাথে একটু বাইরে যায়, কালকে যাবো। আপনি যদি মনে করেন যে আপনি আসলে যেতে পারছেন না আজকে, তাহলে কোনো কালে যেতে পারবেন না সেই জায়গায়। কিন্তু যে মানুষটা ঈদের আনন্দ উপেক্ষা করে বাগানে বাগানে ঘুরতেছে, তার হবে না তো আপনার হবে? ওই লোকের 142 বিঘা ফলের বাগান, বিশাল বড় ব্যাপার স্যাপার। আমি অনেকবার গিয়েছি ফজল ভাইয়ের ওখানে, তারপর মোল্লা নার্সারিতে গিয়েছি, এখানে সাদ্দাম ভাই আছে, অনেকে আছে। রায়ান জৈব কৃষি প্রকল্পে এসব ফ্রুটস গুলোকে ড্রাই করা হয়। কল্পনা করতে পারেন, একটা একেবারে গ্রামের মধ্যে, মাঠের মধ্যে ফ্রুটস গুলোকে ড্রাই করা হয়। ডক্টর নজরুল ইসলাম, উনি হচ্ছে জাপান থেকে কৃষিতে পিএইচডি করেছে, আবার কৃষক হয়েছেন। এই লোককে আপনার ধরতে হবে, সে কি কি করে, কেমনে করে। কৃষিটা তো অবশ্যই ডিগনিটিফুল একটা পেশা, কারণ রবীন্দ্রনাথের জামাইকেও কৃষি ডিপ্লোমা পড়ানো হয়েছিল কৃষক বানানোর জন্য। রবি ঠাকুর নিজেও কৃষি কাজ শুরু করেছিলেন ডিএল রায়ের সাথে। বোঝা যাচ্ছে যে প্রাচীনতম আদিম একটা পেশা, অনেক ভালো। স্যার অনেক কথা বলে গেছে, স্যার তো কৃষিরই মানুষ, উনি যা বলেছে তার উপরে বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তার মনোবলটা হারিয়ে ফেলাটা। আমি সবচেয়ে বেশি ফিল করেছি যেটা, আমি অনেকবার অনেক জায়গায় গিয়েছি। দেখেন এই রিসোর্স গুলো আপনার জানতে হবে। এখন চন্দন দাদার অফিসে গিয়ে দেখলাম উনি গ্রাস কাপ মাছ কিভাবে অভিমান করে, মা অভিমান করে, উনি সেটাও খবর রাখে। কল্পনা করেন ভালোবাসাটা কোন লেভেলে। মানে একটা মাছ, তার চলাফেরা, তার খাবার, সে 20% খাচ্ছে, 80% সে হজম করে না। সেই হজম না হওয়া খাবারটা কোন মাছকে আবার দীর্ঘ হবে, সেই মাছটা আবার ওই পানির সাথে যায় কিনা, বা ওই মাছের সাথে ওরা কম্পারিজন করতে পারবে কিনা। আপনি চিন্তা করে দেখেন, বোঝা যাচ্ছে এই লোকের ধ্যান জ্ঞান সাধনা সবকিছু আপাতত মাছ নিয়ে। তাই তার জলাধারে 10 কেজি ওজনের বড় বড় মাছ রয়েছে। উনি মাছের ফিড খাওয়াচ্ছেন না, উনি ন্যাচারাল মাছ পালন করতে চাচ্ছেন। কেমন সম্ভব সেটা? সেটা উনি করে দেখাচ্ছেন, তাই না? চীনের একটা বিশাল বড় প্রতিনিধি দল ওনার কাছে আসবে আগামী 2-3 দিন পর। তারা কিছু মেডিসিনাল প্লান্ট নেবে। আমাদের দেশে
সব ধরনের মেডিসিনাল প্লান্ট আছে। আপনি বিশ্বাস করবেন না, সারা পৃথিবীতে 3 লক্ষাধিক গাছ আছে, এর মধ্যে মেডিসিনাল প্লান্ট আছে প্রায় হচ্ছে 5,500 মতো। এর মধ্যে বাংলাদেশের সব ধরনের মেডিসিনাল প্লান্ট আছে, সব। মানে আপনি যদি মনে করেন যে আপনি মেডিসিনাল প্লান্ট নিয়েই কাজ করবেন, তাতেও কিন্তু একটা সম্ভাবনা আছে। আপনি যেটা নিয়েই করেন না কেন, সেটা নিয়েই সুযোগ আছে। শর্ত হচ্ছে একটা, আপনাকে লেগে থাকতে হবে বা করতে হবে। এখন আপনি 6 মাসের মধ্যে আপনি গাড়ি বাড়ি চেয়ে যান, এটা তো হয় না। আপনি হচ্ছে 1 বছরের মধ্যে স্বীকৃতি চান, এটাও তো হয় না। জাস্ট আপনি ভালো করে ভাবুন। আমি একটা চলচ্চিত্রের কথা বলি, দুখাই। দুখাই মুভিটা দেখলে আপনি বুঝবেন জীবনটা আসলে কিরকম। মানে যতবার ঘর বাঁধলো ততবারই সবাই মারা গেল, ততবারই জলোচ্ছ্বাসে সব ভেঙে গেল, উনি বারবার ঘর বাঁধছে আবার ভাঙছে। খুব সহজ কথা। আপনি যখন একটা উদ্যোগ নেবেন, একটা কৃষি প্রজেক্ট দাঁড় করাবেন, প্রথমত সৃষ্টিকর্তা প্রকৃতি সবাই মিলে আপনাকে একটা পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাবে। এটা হচ্ছে, আমি খুব ন্যাচারাল কথা বলি একদম, মানে যেটাকে কি বলে, এটাকে কিছু ন্যাচারাল ল আছে না, ন্যাচারাল। এখন আপনি একটা কাজ করে দেখুন, যে বাইক চালাতে যাইবে সেটা অ্যাকসেপ্ট করবে, একটু হলেও পড়ে যাবে। আপনি কৃষি পথে দাঁড় করাবেন, দেখবেন বৃষ্টি হবে, আপনার পরিবারের লোক বাধা দিবে, আত্মীয় স্বজনরা বয়কট করবে, বন্ধু বান্ধবরা বলবে ও তো আসলে নষ্ট হয়ে গেছে, ওর অধপতন হয়ে গেছে, কোথাও ডেভেলপ হবে কিনা। দেখেন, এইগুলোই হচ্ছে আপনার ইচ্ছা, এইগুলো হচ্ছে ব্যাপার। এবং এইগুলোকে যখন কাটিয়ে তোলা যায়, আমার মনে হয় তারপরে সব ঠিক হয়ে যায় এবং আসলে ঠিক হবে। প্রথমত সবাই আপনাকে এভাবেই টেস্ট করবে, এভাবেই পরীক্ষাগারে নিয়ে যাবে এবং আপনাকে হতাশ করবে। আচ্ছা, এমন একটা লোককে আপনি দেখছেন যে আপনার কাঁধে হাতে বলেছে যে নো, তুমি পারবা, খুব ভালো করছো তো ভাই, তুমি পারবা, তোমার সবকিছু বাদে তুমি মাঠে গিয়ে পড়ে থাকো, তোমার কৃষি প্রজেক্টেই থাকো, বলছে কেউ? কেউ বলে নাই। সবাই যদি বলছে হবে না, অমুকের হয়নি, তমুকের হয়নি, এটা সহজ না, ওইটা সহজ না। বাট আপনি নিজের কনফিডেন্সটা নিজে রাখতে হবে। আমি জানি বক্তব্য দিয়ে কখনো কনফিডেন্স গ্রো করা যায় না, বাট আমার মনে হয় এগুলো বলা দরকার। আমি যেখানে যেখানে ঘুরেছি, যেখানে যেখানে গিয়েছি, আমি তাদের সাথে কাজ করতে গিয়ে যা মনে হয়েছে, তাদের গল্পটা খুবই কঠিন, তাদের ডেডিকেশনটা এমন লেভেলে, তারা কোনো আনন্দ উপভোগ করে না, তারা আত্মীয় বাড়িতে বেড়াতে যায় না, তারা কোথাও ঘুরতে যায় না, বন্ধুদের সাথে সময় কাটাতে যায় না, তারা প্রতিটা প্লান্টের সাথে কথা বলে, গাছের পাতা ছুঁয়ে জাস্ট আদর করে দিয়ে আসে প্রতিদিন। সেই প্লান্ট হচ্ছে আপনার স্পর্শ অবশ্যই পাই, কারণ আপনি জানেন গাছের উপরে জীবন আছে। আপনার একটা ছোট্ট কৃষি প্রজেক্টে একটা বেগুন গাছ, সেই বেগুন গাছ আপনার হাতের স্পর্শ ফিল করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কারণ গাছের যদি জীবনই থাকে, তাহলে কেন আপনার স্পর্শ সে ফিল করবে না? যে কৃষক 10 দিন তার জমিতে যায় না, তার জমিতে 11 দিন পরে আপনি গেলে বুঝবেন যে এই কৃষক তার ফসলকে বা প্লান্টকে ভালোবাসে না। একদম সবকিছু চোখের সামনে দৃশ্যমান থাকে। আমরা লাস্ট প্রোগ্রাম করলাম নাটোরের লালপুরে, ওনার কাছে হচ্ছে 6 থেকে 7 কেজি ওজনের শসা আছে। এক একটা শসা ওজন 7 কেজি, কাঁধে নিতে হয়। আমার জীবনে প্রথমে এরকম দেখলাম, মানে অবাক করার একটা ব্যাপার থাকে, কিন্তু সে কোন লেভেলের অবাক করা। উনি এটা সরাসরি আমেরিকায় পাঠায় এবং আমেরিকার একটা কোম্পানি তাকে বীজগুলো দিয়ে বলেছে এখানে আপনি আবাদ করেন। আমি বললাম আপনি কি এটা স্থানীয় মার্কেটে নিয়ে যান না? এটা মানুষ দেখার জন্য হলেও নিবে। আমি কোথাও গিয়ে কিছু নিয়ে আসতে মন চায় না, বাট ওখানে গিয়ে বললাম আমার শসা একটা লাগবে। আমার কেন যেন মনে হয়েছিল ঝিনাইদার মানুষকে দেখাতে চাই, দেখো শসা, এটা শসা। তো সেটা লালের চেয়েও বড়। তো উনি যখন বললেন যে আসলে ভাই এটা এখন খোঁজে আমেরিকা চলে যায়, আমি আমেরিকাতে পাঠাই এবং ওইখানে অনেক দাম। আমি বললাম আচ্ছা, যদি এই শশাটা আপনি তো পাশে রূপপুর আছে পাবনাতে, যদি রাশিয়ানদের কাছে নিয়ে যান, ওরা তো পাগল হয়ে যাবে এটা দেখতে, এবং ওটা অনেক টেস্টি, অনেক টেস্টি ওই শশাটা। ওখানে কিছু কিছু কৃষক আছে যাদের দেখলাম প্রায় হচ্ছে আজ থেকে 300 বছর 250 বছর আগে যে বেগুনটা ছিল স্থানীয় প্রজাতি, তারা সেটাকে এখনো পর্যন্ত চালের মাথায় এখানে সেখানে ওটার মধ্যে এবং অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এই প্রজাতিটার নাম ছিল শ্যাওলা। এত টেস্টি বেগুনটা, ধরেও বেশি, সার্ভাইভাল পাওয়ারটা অনেক বেশি, গাছটা প্রায় 12 মাস ফলন দিতে পারে। আমার মনে হলো যে আমি একটু জাস্ট খেয়ে দেখতে চাই বেগুনটা, নিয়ে আসলাম এবং খাওয়ার পর আমার মনে হলো যে হ্যাঁ, এইটা একটা বেগুন খাচ্ছি। আপনি হাইব্রিডের যুগে অনেক বড় কিছু পাবেন, কিন্তু সেটা টেস্ট পাবেন না। আচ্ছা, যদি এমন হয়, আমি জানি শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে হবে না হয়তো। যদি এমন হয়, দেখেন শাহবাগ অবরোধ হতে দেখলেন, বিশাল অবরোধ হচ্ছে, অবরোধ ভাঙার সাধ্য কারণ নেই। সেই অবরোধ কি কারণে? যে গত এক যুগে আমরা 3,500-এর মতো দেশীয় ফসলের প্রজাতি হারিয়ে ফেলেছি। কেন হারালাম? এটা নিয়ে অবরোধ। কিংবা কীটনাশকটা অবাধে এইভাবে প্রয়োগ করা যাবে না, কেমন লাগতো? কিন্তু সেটা কিনা সম্ভব না, কারণ আমরা হাইব্রিডের যুগে ঢুকে গিয়েছি। এখন তুমি বলবেন যে ভাই এত মানুষ আর তাদের খাবারের জন্য হাইব্রিড ছাড়া পথ কি? দেখেন, হাইব্রিড ছাড়াও পথ ছিল।
এবং আমরা আস্তে আস্তে দেশীয় ফসল হারাতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছি যে সামনে আমাদের খুব খারাপ সময়। আপনারা যেহেতু এখানে আসছেন, আমার মনে হয় কি যে সবাই ভালো করছেন এবং আগামী দিনেও ভালো করবেন। আর কখনো আপনাদের মতো অত অভিজ্ঞতা আমার নেই, আমার বিভিন্ন মানুষের কাছে গিয়ে গিয়ে দেখে দেখে তাদের ডেডিকেশন লেভেলটা আমি ভালো করে অবজার্ভ করার পরে আমি যা শিখেছি আমার সেটুকু বলার ছিল, আমি শুধু বললাম। তাই দেখুন, আপনি একসাথে দুটো জিনিস পাবেন না। আপনি হচ্ছে সবার সাথে সময় দিবেন, আত্মীয়তা মেনটেন করবেন, বন্ধুদের সাথে সময় দিবেন, পরিবারের লোকের সাথে ঘুরতে বেরোবেন, আবার আপনার খুব ভালো একটা কৃষি প্রজেক্ট দাঁড়িয়ে যাবে, আপনি ভালো উদ্যোক্তা হয়ে যাবেন, এরকমটা হয় না। আপনাকে যেখানে একটা পথ বেছে নিতে হবে, কারণ আপনি একসাথে কখনোই দুইটা কিছু করতে পারবেন না। আপনার যেখানে একটা করতে হবে। আমি মনে করি যে যদি এখানে আজকের আশাটা আপনাদের ওই কারণেই হয় যে আসলে আমি ওই বিসমিল্লাহির মতো একটা ফার্ম তৈরি করবো বা বড় কিছু করবো, তাহলে খুব সহজ কথা, এখানে যারা যারা আছে তাদের সবাইকে আপনি কাজে লাগান। ডক্টর নজরুল ইসলামকে খুঁজে বের করেন, তার সাথে কথা বলেন যে কেন সে কি দিকে করছে। বাংলাদেশের প্রথম বেসরকারি মুক্ত গবেষণাগার তার, তো উনি অনেক কিছু জানেন। উনি জাপানের সমস্ত প্রযুক্তি অ্যাপ্লাই করতেছেন মাঠের মধ্যে নিজের মতো করে। তার সাথে কথা বলেন, তাকে ব্যবহার করেন, নিয়মিত কন্ট্যাক্ট রাখেন। মোল্লা নার্সারির সাথে কথা বলেন, ওরা দেশ বিদেশে নানা ফল নিয়ে আসে। তারপর হচ্ছে সজল ভাইয়ের সাথে কথা বলেন, বিসমিল্লাহ নার্সারি, ওদের সাথে কথা বললে আপনি বুঝবেন যে তাদের প্ল্যানটা আপনার চেয়ে অনেক বড়। তখন আপনি সেটাকে আবার নিজের সাথে যুক্ত করেন। দেন হচ্ছে চন্দনদার সাথে কথা বলেন যে সামনে যে সরকারি যে বড় বড় প্রকল্প আসছে, এটা একটা নিজেরা নেওয়া যায় কিনা, সেটা মাছের হতে পারে, অন্য কোনো ব্যাপার হতে পারে। আমি মনে হয় বোঝাতে পারছি একটু। আপনাকে অবশ্যই যার কাছে বেশি কিছু আছে তার কাছ থেকে হেল্প নিতে হবে এবং তার সাথে আপনার যোগাযোগটা রাখতে হবে। এটা ছিল কথা। আর মূলত আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমরা যে আপাতত যে পরিস্থিতির মধ্যে আছি, এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ। কারণ সেফ ফুড বলে কিছুই থাকছে না, যেটা খুবই ভয়ঙ্কর অবস্থা। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি যে কৃষির শত্রুর অভাব নেই, কৃষির বন্ধুর অভাব। আপনি গিয়ে দেখেন আপনার এলাকায় টপ সেল কেটে কেটে সব সেল করে দেওয়া হচ্ছে। লাস্ট প্রোগ্রাম ছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, তো ওখানে অনেক কথা, অনেক কোম্পানির অনেক কথা। তো আসলে কেউ কিন্তু বলছে না যে এই যে টপ সেল গুলো সেল করা হয়, এই টপ সেলটা যদি সেল করে দিই তাহলে আমাদের কি ক্ষতিটা হবে। বাংলাদেশ হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রাসায়নিক সার ইউজ করে প্রত্যেক একরে প্রতি মৌসুমে। আমার কাছে পরিসংখ্যান আছে। কেন করতে হচ্ছে? কারণ ক্রমান্বয়ে জমির উর্বরতা হারাচ্ছে এই বইটি। আপনি তো জমির প্রথম 5 ইঞ্চের তো টপ সয়েল, সেটাকে যদি সেল করে দেন, ইটভাটায় দিয়ে দেন, 3.5 কেজি টপ সয়েল বার্ন করে একটা ইট বানানো হয়, যে ইট আর কখনো পরবর্তীতে টপ সয়েলে ফিরে আসবে না। মানে আমার রাইট না স্যার? একদমই ঠিক আছে। তো দেখেন, এই শুনছেন তো, গেম খেলছেন না তো? আপনি তো গেম খেলছিলেন, আমার কথা বেশি শুনেন ভাই। আমি ওনাকে অনেক ভালোবাসি, মহসুল্লাহ হাকিম ভাই এতটাই ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখেন, মজা করি। ভাই বলছেন যে আমি না আসা পর্যন্ত তুই যেন বক্তব্যে উঠবি না, এতটাই ভালোবাসা অন্ধ। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে দেখুন, এই যে আমাদের যে টপ সয়েল সেটাকেও কিন্তু কাজে লাগাতে হবে। আমি এটা করলাম একটু হাসানোর জন্য আপনাদের। আর বক্তব্য না বোরিং জিনিস, বলেন কি এত বছর তো চাই স্টেজে একজন বিশাল বিশাল উপাখ্যান বলতেছে, এত সহজ পারো তো একটা কিছু দাঁড় করিয়ে দেখো। আজকে এই পর্যন্ত করতে কত কি নিয়ে আমি জানি, বক্তব্য দেওয়া যায়, করে দেখানো তো সহজ না। শুধুমাত্র স্টেজে ওই আলোর সামনে গিয়ে মাইক্রোফোনের সামনে কথা বলা যায়। কিন্তু আমার সামনে আসো, বৃষ্টিতে ভেজাও, মাটি কোপাও, বুঝবা কি যাবা। এটাই তো চরম সত্য এবং আপনারা সবাই সেটাই করছেন। আমার খুব হতাশ লাগে যখন কোনো উদ্যোক্তার ক্ষতি হতে দেখি, বা সেই উদ্যোক্তার ক্ষতি নিয়ে কে কিছু বলে না। কি অবাক করা ব্যাপার বলুন তো, পৃথিবীর সব কিছু সংগঠন আছে, সব কিছুতে একটা ইউনিটি আছে। আপনি যা করবেন ভয়াবহ ইউনিটির মুখোমুখি পড়বেন। শুধুমাত্র উদ্যোক্তা যারা যারা এত কষ্ট করতেছে, সত্যের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, ঠিক তাদের ক্ষতি হলে কথা বলার মতো তাদের মানুষ নেই। অবাক করা ব্যাপার। আমি মাঝে ফিল করি, একটা ছেলে আম বিক্রি করতেছে, তার সব কিছু ভেঙে চলে পুড়িয়ে দিল। ওমা, কেউ কিছু বলছে না, যেন কারোর কিছু হয়নি। যা হয় হোক, আমার তো কিছু না। এটাই কথা। আসলে এই যে অন্যের ভালো দেখতে না পারার যে অসুখটা, এটা কি বাঁচানো যায় না? মানে কোনো নিজেকে রক্ষা করা যায় না? দেখুন, আপনি যখন কারো ভালো চাইবেন, স্বয়ং আল্লাহ হচ্ছে আপনার ভালো চাইবেন। আর আপনি নিশ্চিত জেনে রাখেন
যেদিন আপনি অন্যের খুশিতে হাসবেন, সেদিন থেকে আপনার খুশি পাইয়ে দেওয়ার জন্য আপনার আল্লাহ সবসময় চেষ্টা করবেন। ওকে কিসে খুশি করা যায়, কারণ তো অন্যের খুশির কারণ, এখন ওকে আমার খুশি করতে হবে। আপনি কি চান না মানুষের হেল্পে চেয়েও স্বয়ং স্রষ্টার হেল্প পেতে? তো স্রষ্টার হেল্প পেলে সেটা অপার অসীম হবে, সেটা আরো অনেক বেশি কিছু হবে। এবং দেখুন, কারো বাগানে খুব ভালো ফল আসলে তাকে ওয়েলকাম জানানো উচিত, তাকে থ্যাঙ্কস জানানো উচিত, এবং তাকে একটা মিষ্টিমুখ করে আসা উচিত। এত দারুণ ফল, অন্তত কপালে ভাঁজ যেন না পড়ে, যেন কখনো চোখে ঈর্ষার বিষ না ঝরে। আবার দেখুন, মজার ব্যাপার কি, এখানে এসে সদর ভাই এসে বক্তব্য দিল, এমন ভাবে বক্তব্য দিল যেন উনি প্রেস ব্রিফিং করছে, সরকারি কোনো মানুষ খুব মেপে মেপে কথা বলতে চলে। অথচ ওনার কি বলা উচিত ছিল, ভাই আমার 142 বিঘা ফলের বাগান আছে, আমার প্রতি মাসে লাখ লাখ টাকা ফল সেল হয়, শুধু তাই না আমি প্রায় কোটি টাকার উপরে চারা সেল করি। আমি তো জানি ওই মাল তো অনেক বড় লোক। এটা কিন্তু সে বলতেছে না, সে বলতেছে না যে ভাই আমার কাছে আমি অনেক টাকা সেল করি, সো তুমি নতুন, তোমার সেল নাই, তোমার এই নাই সেই নাই, মানে আমার কাছে আসো না ভাই, কি লাগবে বলো, কি করলে তুমি ভালো হতে পারবা, বলতেছে কি বলছে না। তাহলে যে সদর ভাই একটা হয়ে গেছে, আমি সদর ভাই আর কাছে সদর ভাই হতে দেবো? ইম্পসিবল। সদর ভাই যেন আর জন্ম না নেয়। আমি সদর ভাই, চুয়াডাঙ্গার সদর ভাই, সারা বাংলাদেশ আমাকে চেনে, কৃষি মন্ত্রী সহ সবাই আমাকে চেনে ভাই। আবার ওই সচিবদের পর্যায়ে পৌঁছাতে দেবো কাউকে? সচিবরা আমাকে ডাকে, আমার বাগানে ক্রিকেটাররা যায়, মুস্তাফিজ যায়, সৌম্য সরকার যায়, কত ক্রিকেটার যায়, সবার বাগানে যাবে কেন, আমার বাগানে যাক। সদর ভাইয়ের কাছ থেকে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে আসলে উনি বলুন যে ভাই তোমার কি লাগবে, আমার কাছে আসো, আমার তো অনেক টাকা, এত প্রবলেম না, আমি তো দাঁড়িয়ে গেছি এখন, বাট তুমি তো দাঁড়াওনি, তুমি আসো আমার কাছে, চলে আসো, তোমার কি চারা লাগবে, কি লাগবে বলো, আর আমি কেমনে কি করি, কেন সদর ভাইয়ের পাতার চেয়ে ফল বেশি লাগে, এটাও তার জানানো উচিত যে কেন আমার গাছে এত। শেষে বক্তব্য দেওয়ার মজা আছে, অশান্তি আছে। যাই হোক, আমি জানি না শেষে কেন রেখেছিল, আসলে হয়তো আমি নিজেকে সৌভাগ্যবাদী বোধ করছি, কারণ ছোটবেলায় মা যখন খেতে দিত, মানুষের সবচেয়ে পছন্দের টুকরাটুকু প্লেটের কোনায় রেখে দিতাম, শেষে খাবো। তো ধরেই নিলাম যে শেষে যদি বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে, নিশ্চয়ই মানুষের শেষ টুকরাটুকুই আমি ছিলাম। এভাবেই স্বস্তি পাই, ভাবতে ভালো লাগে, নেগেটিভ ভেবে লাভ নেই। ভাই দাঁড়িয়ে আছে একদম প্রহরীর মতো, আমার খুব খারাপ লাগছে, শেষ করতে হবে, কিন্তু ভালো লাগছে যে শেষ বিকালটা আপনাদের মুখে এক চিলতে হাসি, এই হাসিটুকু দেখতে চেয়েছিলাম। চন্দনদার সাথে যোগাযোগ রাখবেন, এখানে যারা যারা আছে সবার সাথে যোগাযোগ রাখবেন, বিসমিল্লাহ সাইফ ভাইকে জ্বালাবেন, আপনারা বলেন ভাই অত কিছু বুঝি না, আমি তো ক্রাইসিসে আছি, আমি কি করবো, আমাকে বোঝান। আসলে ভিডিওই দেখেন, আসলে সুচিত্রা সেনের লাস্ট সময় চেহারা হিসেবে পাগল হলেও তার একটা দুঃখ ছিল, কোথাও তার চোখে বেদনা ছিল। ভিডিও মোটামুটি, কারণ সাইফ ভাই ভিডিওতে অনেক কথা বলবে, কিন্তু আসলে তো ওই যে সেই ব্যাপারটা, ভেতরের ব্যাপারটা, ওইটা তো কোথাও না কোথাও লুকানোই থাকে। আমি চাচ্ছি সেটা ওপেন থাক, হ্যাঁ ওপেন থাক, এবং আমি আরেকটা রিজার্ভ করি যে আপনাদের সবার একটা ইউনিটি থাক, একটা শক্তপোক্ত অবস্থান থাক, যেন হচ্ছে আপনারা শক্তভাবে একটা প্রতিবাদ, প্রতিরোধ কিংবা নিজেদের সেফটি সিকিউরিটির জন্য কাজ করার সুযোগ হয়। এটা প্লিজ আজকের থেকে এটা শুরু করেন। আমার এই দৃশ্যটা দেখতে ভালো লাগবে, কারণ আমার মনে হয় যে এইটা অভাব আছে কোথাও আপনাদের মধ্যে, ওই এখনো পর্যন্ত ওইটা বোধহয় সর্বক্ষেত্রে মানে আসেনি, বা একটু ধীরে আসছে, কিন্তু ধীরগতি দরকার নেই, আজ থেকেই শুরু হোক যে না আমি ভালো আছি, দেন আমার পাশে যারা উদ্যোক্তা আছে ওরা ভালো হোক। কিন্তু আমার খুব কষ্ট লাগে যখন আসলে কেউ চায় না যে আমার বাগানে যে ফল থাক, এই ফল আর কারোর কাছে থাক, এই প্রজাতি কারোর হোক, এরকম ফল কোথাও ধরুক, আর আমি কি করি কাউকে বলবো না, দরকার নেই। আল্লাহ নিয়ামত শেষ করা যাবে না, আপনি মরে গেলে পৃথিবীতে যা আসে না, পৃথিবীতে ফুল ফুটবে, ফল আসবে, সব হবে, বিশ্বাস করুন, আমার কাছে অনেক আছে। আমাদের জায়গাটা আরো বেশি কনসিয়াস হতে হবে, ইনশাআল্লাহ সেটা ঠিক হবে, এবং আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিক। এবং আমি এতক্ষণ গল্প বললাম, ভুল ত্রুটি মিলে প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেহেতু ভাই আরো কাছে চলে আসতে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ ভাই, আরো কাছে চলে আসছে, মানে একটু পরে এসে কানে বলো ভাইয়া প্লিজ শেষ। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন বক্তার বক্তব্য শুনছিলাম যার বক্তব্য আপনার দীর্ঘ সময় শুনলেও আমাদের ক্লান্তি বোধ হবে না, এমন একজন বক্তা। তো আমাকে পেছন থেকে বলা হচ্ছিল যে আপনি একটু ওখানে যান। আমি বললাম যে প্রধান বক্তাকে কি কখনো সিগন্যাল দেওয়া যায়, মানে প্রধান
প্রধান বক্তাকে কি সিগন্যাল দেওয়া যায়?